সালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? স্বাগত জানাচ্ছি আজকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। এখনও যারা পার্মানেন্ট রেসিডেন্ট হন নাই, পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার জন্যে ইনসাইড কানাডা অথবা আউটসাইড কানাডা যেখান থেকে হোক না কেন, এক্সপ্রেস এন্ট্রি কিংবা প্রভিন্সিয়াল নমিনেশন যে কোনো ক্যাটাগরিতে আপনি হয়তো বা ইউআই লঞ্চ করেছেন বা প্রোফাইল ক্রিয়েট করেছেন। ভবিষ্যতে যারা স্বপ্ন দেখছেন কেনাডাতে আসবেন, এক্সপ্রেস এন্ট্রিতে অ্যাপ্লাই করবেন, স্টাডি পারমিট নিয়ে যারা আসবেন, সবার জন্যই তথ্যগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনার গোল যদি হয় আলটিমেটলি পিআর পাওয়ার, তাহলে আপনাকে এই তথ্যগুলো জানতে হবে। সাম্প্রতিক সময়ে আইটিএ পাওয়ার পরেও অসংখ্য ব্যক্তিরা তাদের ফাইনালি পিআর ভিসাটা পান নাই, উল্টো তাদেরকে শাস্তির মুখে পড়তে হয়েছে। কিভাবে? মিস রিপ্রেজেন্টেশনের অভিযোগে তাদেরকে অভিযুক্ত হতে হয়েছে। তো একবার যদি আপনি মিস প্রেজেন্টেশন বা মিস রিপ্রেজেন্টেশন এই কারণে অভিযুক্ত হন, তাহলে গভর্নমেন্ট আপনাকে 5 বছরের জন্য ব্যান্ডও করে দিতে পারে। হয়তো এই বিষয়গুলো আপনি জানেনই না, বুঝতেই পারেন নাই যে কী কারণে কী ঘটে গেছে। এই বিষয়গুলো নিয়েই মূলত আজকে আমরা কথা বলবো। যারা কানাডাতে পিআর হোল্ডার হতে চান, পার্মানেন্ট রেসিডেন্টে কনভার্ট হতে চান, একদম জিরো থেকে ফাইনাল স্টেজ পর্যন্ত যে অবস্থা থেকে প্ল্যান করুন না কেন, সবার জন্যই তথ্যগুলো খুবই কাজে আসবে এবং আপনাদেরকে সাবধান করে দেওয়া হবে এবং সতর্কতার সাথে আপনি এগিয়ে যেতে পারবেন আপনার স্বপ্ন পূরণের জন্যে। Express entry candidates in these situations may need to decline their invitations to apply. তো সব সময় কিন্তু এক্সপ্রেস এন্ট্রির অধীনে যে ইনভাইটেশন পাওয়া যায় সেগুলো অ্যাকসেপ্ট করা যাবে তা কিন্তু না। আপনার সিচুয়েশন পরিবর্তনের কারণে, আপনার অবস্থার কারণে অনেক সময় এক্সপ্রেস এন্ট্রিতে ইনভাইটেশন পেলেও সেটাকে ডিক্লাইন করাটা আপনার জন্য খুবই জরুরি একটি বিষয় যদি আপনি লিগ্যাল ওয়েতে কানাডাতে পিআর হোল্ডার হতে চান। কী কারণে আপনি ডিক্লাইন করবেন? কোনো একটা সিচুয়েশনের কারণে আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেগুলো অ্যাকচুয়ালি ফাইনালি আপনার সাথে ম্যাচিং করবে না। কারণ ইনভাইটেশন পেয়েছেন আপনি প্রদত্ত তথ্যের আলোকে। ইনভাইটেশন পাওয়ার পরে 2 মাসের মধ্যে আপনাকে সেটার সমর্থনে সব ধরনের ডকুমেন্ট প্রোভাইড করতে হবে। কিন্তু ডকুমেন্ট যখন আপনি দিবেন তখন দেখা গেল যে কোনো একটা জায়গায় গ্যাপ আছে, বিভিন্ন ধরনের গ্যাপ থাকতেছে। এই কারণে আপনি ফাইনালি রিফিউজাল পাচ্ছেন এবং মিসপ্রেজেন্টেশনের কারণে 5 বছরের জন্য ব্যান্ডও হয়ে যেতে পারেন। তো এই জন্যেই মূলত আপনাদেরকে অনেক ক্ষেত্রে এক্সপ্রেস এন্ট্রির ইনভাইটেশন পেলেও ডিক্লাইন করলে পরবর্তীতে আপনার যে সমস্যা সেটাকে সলিউশন করে নতুন করে আপনি প্রোফাইলে টিকে থাকতে পারবেন এবং জেনুইনলি আপনি এখানে আবার নতুন করে আইটিএ পেয়ে এখানে পিআর হোল্ডার হতে পারবেন। তো যে সমস্যাগুলো আপনাদের হয়ে থাকে সেগুলো নিয়ে আমরা মূল ভিডিওতে বা পুরো ভিডিওতে কথা বলবো। Whether you are entering the express entry pool in 2026 or you already have a profile submitted, it's worth knowing that there are some situations wherein a candidate might have to decline an invitation to apply if they do receive one. Understanding why and what to do if this happens can help you avoid any surprise in your immigration journey. তো কোন কোন সিচুয়েশনে আপনারা এই বিষয়গুলোতে সচেতন হবেন সেগুলো নিয়ে আমরা কথা বলবো। হোয়েন শুড ইউ ডিক্লাইন ইউর আইটিএ? কখন আপনি আইটিএ পাওয়ার পরেও সেটাকে অ্যাকসেপ্ট না করে ডিক্লাইন করবেন? সেটাকে যদি ডিক্লাইন না করেন তাহলে আপনি বড় একটা সমস্যার মধ্যে পড়ে যাবেন। আফটার ইউ রিসিভ এন আইটিএ ইউ নিড টু সাবমিট ইউর অ্যাপ্লিকেশন ফর পার্মানেন্ট রেসিডেন্সি উইদিন দি ভ্যালিডিটি পিরিয়ড অফ ইউর ইনভাইটেশন হুইচ ইজ 60 ডেজ। অর্থাৎ আপনি প্রোফাইল করেছেন, করার পরে ইনভাইটেশন পেয়েছেন, খুশিতে গদগদ অবস্থা। তো 2 মাসের মধ্যে আপনাকে সব ধরনের ডকুমেন্ট দিয়ে যে তথ্যগুলো আগে দিয়েছেন তার সমর্থনে আপনাকে প্রমাণ করতে হবে যে প্রকৃতপক্ষে তথ্যের সাথে ডকুমেন্টের মিল রয়েছে। ডিউরিং দোজ 60 days, if certain circumstances prevent you from submitting your complete application, you can decline your invitation. তো এখানে ডকুমেন্টের চেকলিস্টের আলোকে আপনি যদি সব ধরনের ডকুমেন্ট দিতে না পারেন, কিছু কিছু ক্ষেত্রে আপনি এক্সপ্লেনেশন দিতে পারেন যে ডকুমেন্ট আপনি পাননি, সেটা হয়তো আপনি পরে পেয়ে যাবেন, পরে দিতে পারবেন। কিন্তু কোনো ডকুমেন্ট যদি একদমই না থাকে, কোনো ডকুমেন্ট যদি ভুল কারণে বা অজান্তেই আপনার তথ্যের সাথে ম্যাচিং না থাকে, তাহলে আপনাকে ডিক্লাইন করতে হবে। তো আমরা এক্সাম্পল দেবো অনেকগুলো। ফর এক্সাম্পল, ইফ ইউ হ্যাভ সাফিসিয়েন্ট ডকুমেন্টেশন, হ্যাভ এ ফ্যামিলি অব্লিগেশন অর ইমার্জেন্সি দ্যাট bars you from meeting the deadline, or you have insufficient proof of funds. আপনারা জানেন যে কানাডাতে এক্সপ্রেস এন্ট্রিতে ইনভাইটেশন পাওয়ার পরে আপনার যদি ইনসাইড কানাডা থেকে আবেদন না করেন বা কানাডিয়ান এক্সপিরিয়েন্স ক্লাস
বা ফেডারেল স্কিল ট্রেড প্রোগ্রাম না হয়, ফেডারেল স্কিল ওয়ার্কার প্রোগ্রাম হয়, তাহলে আপনাকে পর্যাপ্ত পরিমাণে ফান্ড দেখাতে হবে। সেটা যদি আপনি দেখাতে ব্যর্থ হন তাহলে আপনার অ্যাপ্লিকেশনটা রিফিউজ হবে। তো আপনি যদি বোঝেন যে আপনি ইনভাইটেশন পেয়েছেন, আপনার পর্যাপ্ত ফান্ডের সোর্সটা আপনি দেখাতে পারতেছেন না, সেক্ষেত্রে আপনার উচিত এটা ডিক্লাইন করা, যাতে করে আপনি মিসলিডিং ইনফরমেশন দেওয়ার অপরাধে পরবর্তীতে সমস্যাগ্রস্ত না হন। মোরিভার, ইফ দেয়ার হ্যাজ বিন এ চেঞ্জ ইন ইউর পার্সোনাল সার্কামস্টেন্সেস, you should recalculate your comprehensive ranking system score based on your current situation. অনেক সময় অনেকের বিয়ে হয়ে যায়, অনেকের ডিভোর্স হয়ে যায়, এরপর অনেকের আপনার এজের কারণে অনেক ঘটনা ঘটে, অনেকের জব চেঞ্জ হয়, অনেকের স্টেশন চেঞ্জ হয়। এগুলোর কারণে আপনার যে পরিবর্তিত সিচুয়েশন, সেটাকে আপনি নতুন করে রিক্যালকুলেট করে যদি দেখেন যে আপনি আগর সিচুয়েশনে নেই, সেক্ষেত্রে আপনি ডিক্লাইন করতে পারেন। ইফ ইউর রিক্যালকুলেটেড স্কোর ইজ বিলো দি কাট অফ স্কোর for your round of invitations, declining is generally the best choice. There is no negative consequences or repercussion for declining an ITA. This will put your profile back to the express entry pool. তো কেউ যদি প্রোফাইল আপনার ITA ডিক্লাইন করে, সেটা তার জন্য নেগেটিভ কোনো ইস্যু না, বরং ডিক্লাইন না করে অ্যাপ্লাই আপনি করে ফেললেন, কিন্তু কোনো একটা জায়গায় সমস্যা আছে যেটা পরে ধরা পড়লো, ফাইনালি সেটার কারণে আপনি বিপদে পড়তে পারেন। এক্সাম্পল অফ সিচুয়েশন হোয়ার ইট ইজ বেস্ট টু ডিক্লাইন এন ITA। কোন কোন সেক্টরে, কোন কোন ক্ষেত্রে আপনাকে এই এক্সপ্রেস এন্ট্রির ক্ষেত্রে ITA পাওয়ার পর আবেদন করা যাবে না, এখানে মূল অ্যাপ্লিকেশনটা সাবমিট করা যাবে না। নাম্বার 1 হলো ইউর CRS স্কোর ওয়াজ ইনফ্লেটেড বাই মিস্টেক ইন ইউর প্রোফাইল। তো কোনো একটা তথ্য ভুল দেওয়ার কারণে আপনার CRS স্কোরটা অনেক বাড়ানো দেখানো ছিল, দেখা গেলো যে আপনার রিয়েল স্কোর হবে 450, সেখানে আপনি একটা ভুলভাবে কোনো একটা তথ্য ইনপুট দেওয়ার কারণে আপনার হয়তো 520 স্কোর হয়ে গেছে, যার কারণে আপনাকে ইনভাইটেশন দেওয়া হয়েছে। তো আপনি যখন পরে যাচাই করে দেখলেন যে প্রকৃতপক্ষেই আপনার স্কোর 520 হওয়ার কথা না, সুতরাং তখন আপনার উচিত হলো ডিক্লাইন করা, আদারওয়াইজ আপনার এটা ফাইনালি কিন্তু টিকবে না, প্রবলেমে পড়ে যাবেন। তো এখানে দেখুন কি কি কারণে এই ধরনের ঘটনা ঘটতে পারে। কেউ যদি পার্ট টাইম জবটাকে ফুল টাইম জব হিসেবে কাউন্ট করে, তাহলে এখানে তার আওয়ারটা অনেক বেশি দেখানো হবে, এর ফলে তিনি এখানে হয়তো বা বাড়তি স্কোর দেখাচ্ছেন, কিন্তু ফাইনালি তার স্কোরটা হয়তো সেটা ছিল না। ক্লেমিং ফরেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স এজ এ ক্যানাডিয়ান ওয়ার্ক এক্সপিরিয়েন্স, আপনি হয়তো আপনার দেশে কাজ করছেন, সেটাকে ক্যানাডিয়ান এক্সপিরিয়েন্সের ঘরে আপনি পূরণ করেছেন, টিক দিয়েছেন বা এক্সপিরিয়েন্সের ইয়ার দেখাইছেন, সেটার কারণে আপনার স্কোর বেড়ে গেছে, কিন্তু বাস্তবিক কিন্তু সেটা নেই আপনার, এই কারণে আপনার স্কোরটা বেড়ে গেছে, সুতরাং আপনাকে ডিক্লাইন করতে হবে। ইন্টারিং ল্যাঙ্গুয়েজ স্কোর ইনকারেক্টলি, হয়তো স্কোরটা যা আপনি হয়তো একটা এক্সামশন করে স্কোর দিয়েছেন, প্রকৃতপক্ষে সেই স্কোরটা আপনি উঠাতে পারেন নাই, সেটার কারণে আপনার সমস্যা হতে পারে। ইনকারেক্টলি ক্লেমিং এ ব্যাচেলর ডিগ্রি অ্যাজ এ মাস্টার্স ডিগ্রি, হয়তো বা আপনি মাস্টার্স ডিগ্রি পাননি, হয়তো বা আপনার দেশে আপনি মাস্টার্স ডিগ্রি পেয়েছেন, কিন্তু ইসিই করে দেখা গেলো যে এটা প্রকৃতপক্ষে ব্যাচেলর অথবা পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা, যার কারণে মাস্টার্সের ইকুইভ্যালেন্ট না, সেটা ফলে আপনার কিছু পয়েন্ট কমে যায়। এই কারণে এখানে যেহেতু মিসম্যাচ হচ্ছে, সুতরাং মিস প্রেজেন্টেশন থেকে বিরত থাকার জন্য আপনি এখানে ডিক্লাইন করতে পারেন। ইফ ইউ রিসিভ অ্যান ITA বেসড অন অ্যান ইনফ্লেটেড score, you need to recalculate your score and ensure the accurate score meets the cutoff of the draw you qualified under. If it does not, you must decline your ITA. Failing to decline an ITA in this case puts you at risk of mispresentation, which can lead to refusal and being barred from Canadian immigration for 5 years. তো বুঝতে পারতেছেন 5 বছরের জন্য ব্যান্ড হয়ে যেতে পারেন। এবার আমরা সেকেন্ড ইস্যুতে আসি। ইউ রিসিভ অ্যান ITA বিফোর ইউ মেট ইউর ওয়ার্ক এক্সপিরিয়েন্স থ্রেশহোল্ড। অনেকেই হয়তো বা এক্সপ্রেস এন্ট্রিতে আবেদন করেছেন, তিনি জব এক্সপিরিয়েন্স দেখাচ্ছেন 2 বছর, কিন্তু প্রকৃতপক্ষে তিনি 1 বছর হয়তো বা কমপ্লিট করে আর 1 বছরের মাঝামাঝি আছেন, তিনি হয়তো ভাবছেন যে এক্সপ্রেস এন্ট্রির যখন রেজাল্ট আসবে সেটা হয়তো আপনার 2 বছর পূরণ হয়ে যাবে। তো দেখা গেলো 2 বছর দেখাইছেন, সেই 2 বছর দেখানোর কারণে আপনার যে পয়েন্ট, সেই পয়েন্টের কারণে আপনি ITA পেয়ে গেছেন, কিন্তু যখন ভালো করে ক্যালকুলেট করা হলো তখন দেখা গেলো যে এটা 2 বছর হয় নাই, হয়তো বা 1 বছর 10 মাস হয়েছে বা 1.5 বছর হয়ে গেছে। তখন এই যে আপনার গ্যাপ, এটার কারণে আপনার এক্সপ্রেস এন্ট্রিতে ফাইনালি আপনি হেরে যাবেন বা আপনার কেসটা টিকবে না। সুতরাং এই ধরনের ঘটনা ঘটলে আপনি ডিক্লাইন করতে পারেন, স্কিপ করতে পারেন আপাতত। থার্ড যে ইস্যু সেটা হলো ল্যাঙ্গুয়েজ টেস্ট রেজাল্ট। ল্যাঙ্গুয়েজ টেস্টে দেখা গেলো আপনারা সবাই GT দিয়ে অ্যাপ্লাই করতেছেন, সেক্ষেত্রে কেউ যদি কোনো কারণে একাডেমিকটা দিয়ে ফেলেন, একাডেমিকের রেজাল্ট, তাহলে সেটা নতুন করে দিতে হবে, একাডেমিক দিয়ে PR অ্যাপ্লিকেশন করা যায় না। আবার অনেক ক্ষেত্রে দেখা গেলো আপনি যে সময়ে আপনি PR অ্যাপ্লিকেশনের জন্য এখানে ল্যাঙ্গুয়েজ টেস্টটা দিয়েছেন, সেই সময় হয়তো
আপনার ল্যাঙ্গুয়েজ টেস্টের ভ্যালিডিটি ছিল, কিন্তু আপনি যখন আইটিএটা পেলেন সেই সময় ভ্যালিডিটি ছিল না। এর ফলে অফিসার এটাকে ডিক্লাইন করে দিতে মানে রিফিউজ করে দিতে পারে। তো সেক্ষেত্রে আপনার করণীয় কি, আপনি ডিক্লাইন করে দেন, নতুন করে আবেদন করেন, অথবা আপনি নতুন করে টেস্ট দেন অ্যাজ সুন অ্যাজ পসিবল। তারপরে হচ্ছে নতুন টেস্টে যাতে স্কোরটা আপনার আপ টু দ্য মার্কে থাকে, যেগুলো একটা সময় ভালো স্কোর করেছেন পরে যাতে গ্যাপ না থাকে, এই জন্য আইএলটিএস প্রস্তুতির মধ্যে থাকাটাই ভালো। ডিক্লাইন দি আইটি অ্যান্ড রিমেইন ইন দি পুল, সাবমিট ইউর অ্যাপ্লিকেশন ফর পিআর বিফোর দি রেজাল্ট এক্সপায়ার। তো এখানে যে কাজটি সেটা হলো যে আপনার এক্সপ্রেস এন্ট্রির অ্যাপ্লিকেশন যেটা আপনি আইটিএ পাওয়ার পরে যে কমপ্লিট অ্যাপ্লিকেশন জমা দিচ্ছেন সেটা এক্সপায়ার হওয়ার আগে যদি আপনি জমা দিতে পারেন, যদি অ্যাকনোলেজমেন্ট অফ রিজেক্ট পান, তাহলে সেটা পাওয়ার 1-2 মাস পরেও যদি সেটা রিভিউজ মানে ডেট পার হয়ে যায় সমস্যা হবে না, কিন্তু তার আগে যদি এটা ডেট পার হয়ে যায় তাহলে নতুন করে আপনার কাছে স্কোর চাবে, এরকমটা ঘটনা ঘটতে পারে। চেঞ্জেস ইন ফ্যামিলি কম্পোজিশন, স্পাউস সহ অ্যাপ্লাই করলে এক ধরনের স্কোরিংয়ের বিষয় থাকে, স্পাউস ছাড়া অ্যাপ্লাই করলে এক ধরনের বিষয় থাকে। অনেকে হয়তো বা সিঙ্গেল থাকতে অ্যাপ্লাই করেছেন, পরবর্তী তার স্পাউস সহ তিনি পিআরে এখানে চেষ্টা করতে চাচ্ছেন বা আসার প্ল্যান করতেছেন। তো স্পাউসদের জন্য যেহেতু পয়েন্টটাকে ভাগ করে দেওয়া হয়, সেক্ষেত্রে স্কোর ওঠানো অনেকে কঠিন হয়ে যায়। সেই বিষয়গুলো যদি আপনার থাকে তাহলে আপনি ডিক্লাইন করবেন, নতুন করে প্রোফাইল করবেন বা আগের প্রোফাইলে এডিট করে আপনি আপনার স্পাউসের তথ্যগুলো দিবেন, তা না হলে ঝামেলায় পড়তে হতে পারে। এরপরে যে বিষয় সেটা হলো প্রভিন্সিয়াল নমিনেশন উইথড্রন। আপনি দেখা গেলো এক্সপ্রেস এন্ট্রির সাথে লিঙ্ক যে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম বা পিএনপি প্রোগ্রাম রয়েছে, সেখানে আপনি কোনো একটা প্রভিন্স থেকে নমিনেশন পেলেন, পাওয়ার পরে সেটা রেফারেন্সে আপনি যখন এক্সপ্রেস এন্ট্রিতে আপলোড করলেন 600 পয়েন্ট পেলেন, এবং 600 পয়েন্ট পাওয়ার পরে এক্সপ্রেস এন্ট্রিতে আপনি আইটিএ পেয়েছেন, কিন্তু পরবর্তীতে দেখালো যে প্রভিন্স থেকে আপনি এখানে নমিনেশন পেয়েছেন সেই প্রভিন্স কোনো কারণে আপনার নমিনেশনটা ক্যান্সেল করে দিয়েছে বা উইথড্র করে ফেলেছে। কী কারণে উইথড্র করতে পারে? দেখা গেলো যে আপনি অন্টারিও প্রভিন্সে আসার প্ল্যান করতেছেন, কিন্তু আপনার রিলেটিভস থাকে কুইবেকে, বা আপনি সব স্বপ্ন ধ্যান জ্ঞান আপনার কুইবেকে, বা আপনি প্রমাণ পর্যাপ্ত দিতে পারেননি যে ওই প্রভিন্সে আপনি থাকবেন। এরপরে প্রভিন্স মনে করতেছে আপনি কানাডাতে আসতেছেন অন্টারিও প্রভিন্সে, কিন্তু আপনি এখানে থাকবেন না, তখন এই ধরনের সন্দেহ বা এই ধরনের অনেকগুলো কারণে আপনারা যদি প্রভিন্সিয়াল নমিনেশনটা উইথড্র হয় বা ক্লোজ হয়, তাহলে আপনার আইটিএটা আপনার পিএনপি বেস ইনভাইটেশন যদি পান তাহলে সেটা ডিক্লাইন করতে হবে, কারণ সেটা ধোপে টিকবে না, ফাইনালি আপনি সমস্যায় পড়ে যেতে পারেন। এই জন্য এই বিষয়গুলো খেয়াল করতে হবে। তারপরে আমরা মোটামুটি শেষের দিকে এসেছি। ইফ ইউর আইটিএ ওয়াজ ইস্যুড ইন এ পিএনপি স্পেসিফিক ড্র, ইউ উইল নিড টু ডিক্লাইন দ্য আইটিএ বিকজ এ ভ্যালিড প্রভিন্সিয়াল নমিনেশন ইজ রিকোয়ার্ড টু মিট দি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর দ্যাট রাউন্ড। এই হলো অবস্থা। অ্যান এক্সেপশন, ইউ ডোন্ট নিড টু ডিক্লাইন ডিউ টু এ বার্থডে। এখন আপনি কাটে জন্মদিন বা দিবস কাউন্ট করতেছেন, সেক্ষেত্রে হয়তো মেজর কোনো সমস্যা হবে না, এমনটাই আমরা জেনেছি যে এজের কারণে যদি আপনার ডেট অফ বার্থ থেকে পরের যে টাইম, এই ক্যালকুলেশনের ক্ষেত্রে কিছুটা ছাড় থাকার কথা আমরা জেনেছি। হাউএভার আইসিসি হ্যাজ এ পাবলিক পলিসি দ্যাট ক্যান এক্সাম্পট অ্যাপ্লিক্যান্টস who lost points due to a birthday occurring after the ITA has been issued but before the application has been submitted, so applicants don't have to worry about refusal solely because of their age changing. তো এই হলো অবস্থা। হোয়াট হ্যাপেন্স আফটার ইউ ডিক্লাইন অ্যান আইটিএ। তো এখন আপনারা যারা ইনভাইটেশন পাওয়ার পরে, সোনার হরিণ পাওয়ার পরে, সেই হরিণ যদি গলায় রশি না বেঁধে আপনি ছেড়ে দেন, তাহলে যে আফসোস, একটা ইনভাইটেশন পাওয়ার পরে আপনি যদি ডিক্লাইন করেন, সেই আফসোসটাই আপনার মধ্যে থাকবে। আপনার করণীয় কী এই অবস্থাতে? ডিক্লাইন করলে আপনার কী ঘটবে? ইফ ইউ ডিক্লাইন, you forgo your chance to apply for PR under the specific invitation. RCC puts you back in the express entry pool. আপনি আবার এক্সপ্রেস এন্ট্রি পুলে থাকবেন, অ্যান্ড তখন এই পুলে এসে আপনি কী করবেন? আপনার যে তথ্যগত বিভ্রাট ঘটেছিল সেগুলো কারেকশন করে ফেলবেন, নতুন করে আপনার স্কোরিংটা সাজানো হবে, অ্যান্ড ইউ ক্যান বি কনসিডার্ড ফর ফিউচার রাউন্ডস। আপনাকে ভবিষ্যতে রাউন্ডের জন্য কনসিডার করবে। ডিক্লাইনিং ইটসেলফ ডাজ নট পেনালাইজ ইউ। এই তো আপনি নিজের সহযোগে ডিক্লাইন করলে এটার জন্য আপনার কোনো ক্ষতি হবে না। হাউএভার ইফ ইউ ডোন্ট ডিক্লাইন, ইউ অলসো ডোন্ট সাবমিট ইউর অ্যাপ্লিকেশন উইদিন 60 days। অর্থাৎ কেউ ডিক্লাইন করলো না, তো তার সমস্যা এখন দেখা গেলো অটোমেটিক্যালি তার ইনভিটেশনটা ক্যান্সেল হয়ে গেল, তখন কী হবে? তখন তাকে নতুন করে তার আগের প্রোফাইলটা রিমুভ করে দিবে এক্সপ্রেস এন্ট্রি অথরিটি, তখন তাকে নতুন করে প্রোফাইল সাবমিট করতে হবে। ইফ ইউর সিচুয়েশন হ্যাজ চেঞ্জড, ইউ স্টিল ওয়ান্ট টু প্রসিড উইথ সাবমিটিং অ্যান অ্যাপ্লিকেশন, it is important to keep in mind that your application must be accurate and complete. তো এই হলো অবস্থা। If your circumstances have changed after profile submission, you must disclose any change clearly and include a letter of explanation.
অ্যালং উইথ সাপোর্টিং ডকুমেন্টেশন ইফ অ্যাপ্রোপ্রিয়েট। তো এখানে কোনো ডকুমেন্ট যদি না থাকে, কথা পুলিশ ক্লিয়ারেন্সে অ্যাপ্লাই করেছেন, পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আপনি পাননি 2 মাসের মধ্যে, তখন আপনি একটা ব্যাখ্যা দিয়ে দিবেন যে এটা আমি এই মুহূর্তে পাইনি, আমি এটা ভবিষ্যতে দিব, বা এই ধরনের কোনো বিষয় যদি থাকে সেটা আপনি ভবিষ্যতে দেবেন, সেটার কারণটা ব্যাখ্যা দেবেন, তাহলে সমস্যা থাকবে না। লিভিং আউট রিলিভেন্ট ডিটেলস even unintentionally can trigger a mispresentation finding which can lead to refusal of application and other serious consequences like a 5-year ban from Canadian immigration. তো রিফিউজালের কেসগুলো খুবই মানে কঠিন হতে পারে, এই জন্য জেনে শুনে এই ধরনের বিষয়গুলো করা যাবে না। কোনো গ্যাপ থাকলে আপনাকে এক্সপ্লেনেশন দিতে হবে, আর না বুঝে কিছু করা যাবে না। এক্সপ্রেস এন্ট্রি আইটি যদি পান, কোনো একজন আরসিআইসি কনসালটেন্টের সহযোগিতা নিতে পারেন, বা যারা এই ধরনের প্রফেশনে যুক্ত অথেন্টিক তাদের সহযোগিতা নেবেন, তাহলে আপনার অ্যাপ্লিকেশনটি সমস্যাগ্রস্ত হবে না। সেক্ষেত্রে হয়তো আপনাকে প্রফেশনাল ফি পেমেন্ট করতে হতে পারে, করুন, তারপর আপনার একটা স্বপ্ন বাস্তবায়ন হবে। কিন্তু নিজে নিজে করতে গিয়ে আপনার যদি পুরো কাজটাই ছোট্ট একটা ভুলের কারণে নষ্ট হয়ে যায়, তাহলে তো সমস্যা। আপনি নিজে যদি ফুললি কনফিডেন্ট হন যে পারবেন, তাহলে নিজে নিজে প্রসিড করতে পারেন। আমাদের আজকের আলোচনায় আমাদের সাথে থাকার জন্য আবারও ধন্যবাদ, কৃতজ্ঞতা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।